ন্যাশনাল অ্যাফেয়ার্স এর খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে জাতিসংঘ। জাতিসংঘ হচ্ছে কেন গুরুত্বপূর্ণ এবং কতটুকু আসলে গুরুত্বপূর্ণ, এইটা প্রথমে আমাদেরকে একটু জানা থাকলে ভালো হবে। প্রথমত হচ্ছে, জাতিসংঘ নামে এমনিতে বিসিএস এর প্রিলিমিনারির যে সিলেবাস, সেইখানে কিন্তু কোনো টপিক আসলে নাই। কিন্তু তারপরও জাতিসংঘ টপিকটাকে আলাদা করে গুরুত্ব দিয়ে আসলে পড়ানো হয়। বইগুলোতেও কিন্তু জাতিসংঘ নামে আলাদা করে আসলে চ্যাপ্টার থাকে। তো এখন এটা যে গুরুত্বপূর্ণ, এটা আপনি কিভাবে বুঝবেন? অবশ্যই প্রিভিয়াস প্রশ্ন দেখে তারপর আপনি বুঝবেন যে হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে যদি আপনি প্রিভিয়াস প্রশ্নগুলো একটু দেখেন, যে জাতিসংঘ থেকে আসলে কি কি প্রশ্ন আসছে, সেটা যদি একটু দেখেন, সেটা হচ্ছে যে 47তম থেকে হিসাবটা করা হয়েছে। 47তম শেষ হয়েছে, এর আগে 36তম পর্যন্ত হিসাবটা নেওয়া হয়েছে, এবং এখানে স্পেশাল বিসিএস গুলো রাখা হয় নাই। এই যে কয়েকটা পরীক্ষা, এই কয়েকটা পরীক্ষার মধ্যে কেবল 45-এ হচ্ছে জাতিসংঘ থেকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এ কোনো প্রশ্ন আসে নাই। কিন্তু এছাড়া বাকি সবগুলা পরীক্ষাতেই প্রশ্ন আসছে, এবং একটা দুইটা প্রশ্ন না, সর্বোচ্চ 6টা প্রশ্ন আসছে এবং সর্বনিম্ন 3টা প্রশ্ন আসছে। 47তম সর্বনিম্ন 3টা প্রশ্ন ছিল জাতিসংঘ থেকে। তার মানে বুঝতে পারছেন যে জাতিসংঘ টপিকটা আসলে কি পরিমাণে ইম্পর্টেন্ট। এবং যদি কেউ ছোট করে কোনো সাজেশন চায়, হ্যাঁ, আমার কাছে অনেকেই এরকম জিজ্ঞাসা করে যে ভাই, ইন্টারন্যাশনালের জন্য একটা সাজেশন দেন, সেখানে আমি প্রথমে যেটা বলি যে আপনি জাতিসংঘ পড়ে যান, আপনি পরিবেশ পড়ে যান, বৈশ্বিক প্রাচীন সভ্যতা পড়ে যান, আর এইখানে পড়বেন হতো যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন, ভারত, মায়ানমার, মধ্যপ্রাচ্য। এগুলো পড়ে যান, এগুলো পড়ে গেলে আপনি মোটামুটি 50-60%, ইভেন 70% আপনি নাম্বার ক্যারি করতে পারবেন, বা সম্ভব ক্যারি করা। তো এবং এই জাতিসংঘ যে কেবল পিলির জন্য ইম্পর্টেন্ট এরকম না, জাতিসংঘ কিন্তু আমাদের লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো আজকে আমরা এই জাতিসংঘ নিয়ে আলোচনা করব। এই যে এখানে আসলে একটু ঝামেলা হয়ে গেছে, আপনাদের অ্যানোটেশনটা আমি অফ করি নাই। অ্যানোটেশনটা একটু হচ্ছে যে অফ করে দেই, আমি অ্যানোটেশনটা অফ করে আবার একটু চালু করি। আহ এই যে অ্যানোটেশন ডিসেবল। ওকে, ঠিক আছে। আমরা আজকে সেই জাতিসংঘ নিয়ে একটু আলোচনা করব। আমি শাহরিয়ার নেওয়াজ, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়াই পিটুয়েতে, এবং পিটুয়েতে ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আপনাদের সবাইকে আমার ক্লাসে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যেসব বিষয় নিয়ে আসলে আলোচনা করব, জাতিসংঘ একটা হিউজ টপিক, এবং এই হিউজ টপিক শেষ করার জন্য অন্তত টোটাল প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগে। তো আমরা আজকে লাইভে সেই সময়টা পাবো না, বা এত সময় ধরে আসলে লাইভ চালানো একটু কঠিন। তো এই কারণে আমরা উম, ধাপে ধাপে চালাবো। আমরা আজকে যে টপিকগুলো কভার করব জাতিসংঘের, সেগুলো হচ্ছে জাতিসংঘ প্রতিষ্ঠার ইতিহাস, জাতিসংঘের সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, এবং হচ্ছে সচিবালয়। এই জিনিসগুলো আমরা আজকে কভার করার চেষ্টা করব, মোটামুটি পড়াশোনা করার চেষ্টা করব। তো সবাই যদি ক্লাস কন্টিনিউ করেন শেষ পর্যন্ত, আশা করি এই টপিকগুলো থেকে যদি কোনো প্রশ্ন আসে পরীক্ষাতে, তাহলে অবশ্যই আপনি উত্তর করতে পারবেন। তো চলেন শুরু করা যাক। শুরুতে আমরা দেখব হচ্ছে যে এই যে জাতিসংঘ, এইটার আসলে কেমন দেখতে, কেমন, বা এইখানে আসলে কি কি আছে। হ্যাঁ, এটার কি কি উইং আছে, কি কি স্পেশালাইজড এজেন্সিজ আছে, কি কি ধরনের ফান্ড আছে, প্রোগ্রাম আছে, কি কি অফিস আছে, এইগুলা আগে একটু দেখা প্রয়োজন, যে জাতিসংঘের যে কত বিশাল, এটা বোঝার জন্য। তো জাতিসংঘের পুরো যে সিস্টেমটা, অর্থাৎ যত উইং নিয়ে জাতিসংঘ গঠিত, এটাকে একত্রে ইউনাইটেড নেশনস সিস্টেম বলা হয়। পুরোটাকে বলা হয় ইউনাইটেড নেশনস সিস্টেম। এটাকে আরেকটা নামেও ডাকা হয়ে থাকে, সেটা হচ্ছে ইউনাইটেড নেশন ফ্যামিলি। তবে আমাদের প্রচলিত বাজারের যে বইগুলো আছে, সেইখানে একটা ভুল আছে। সেই ভুলটা হলো যে এখানে লেখা আছে জাতিসংঘের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ, এইটাকে ইউএন ফ্যামিলি নামে ডাকা হয়, যেটা আসলে একদমই ভুল কথা। কারণ কেন ভুল কথা? এটা আমি বলছি এই কারণে ভুল কথা। তা আমি বললে তো হবে না। ভুল কথা হচ্ছে এই কারণে, জাতিসংঘের কোথাও ইউনাইটেড নেশন ফ্যামিলি নামের ইকোসকের কোনো কিছু আসলে নাই।
ইউনাইটেড নেশন ফ্যামিলি বলতে যেটাকে বোঝানো হয় সেটা হচ্ছে ইউনাইটেড নেশন সিস্টেম। পুরোপুরি ইউনাইটেড নেশন যে সিস্টেমটা এটাকে আসলে ইউনাইটেড নেশন ফ্যামিলি বলে। তাহলে এই তথ্যটা একটু হচ্ছে যে আপনারা কারেকশন করে নেবেন, যে ইউনাইটেড নেশনস ফ্যামিলি বলতে মূলত ইউনাইটেড নেশনস সিস্টেমকে বোঝানো হয়। এটা দিয়ে আসলে ইকোসককে বোঝানো হয় না। এখন দেখেন, জাতিসংঘের পুরো সংগঠন বা ইউনাইটেড নেশন সিস্টেমটা বুঝতে হলে আগে আপনাকে কিছু সংজ্ঞা সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে। প্রথমে আসেন যে অর্গানাইজেশন। অর্গানাইজেশন এই শব্দটা আমরা র্যান্ডমলি ব্যবহার করি, এবং এইটার অর্থ হচ্ছে যে সংগঠন বা সংস্থা। এটা অর্গানাইজেশন আমরা কখন বলতে পারবো, একটা কিছুকে কখন আমরা অর্গানাইজেশন বলতে পারবো, এটা আমরা বলতে পারবো যখন একটা কোনো একটা নির্দিষ্ট গোল বা কোনো একটা নির্দিষ্ট এইম কে অ্যাচিভ করার জন্য কিছু নির্দিষ্ট মানুষ যখন কাজ করবে। হ্যাঁ, তাদের একটা পার্টিকুলার পারপাস থাকবে, তাদের হচ্ছে রোল থাকবে, নির্দিষ্ট রুলস থাকবে, তাদের হচ্ছে রিসোর্সেস থাকবে। এইগুলা অ্যাটেইন করার জন্য তারা যে কাজগুলা করবে, যে গ্রুপ হয়ে কাজটা করবে, সেটাকে আমরা অর্গানাইজেশন বলবো সংক্ষেপে। এরপরে আসেন হচ্ছে কমিশন। কমিশন সাধারণত, এই কমিশন বলতে সাধারণত কোনো একটা কিছুর তদন্ত করা, হ্যাঁ, কোনো একটা কিছু নিয়ে উম কোনো একটা কিছু নিয়ে সুপারিশ করা, এই ধরনের কাজগুলো হচ্ছে কমিশন করে। আর সর্বশেষ হচ্ছে এজেন্সি। এজেন্সি হচ্ছে অনেকটা আপনার থার্ড পার্টি হিসেবে কাজ করে। থার্ড পার্টি হিসেবে কাজ করে জিনিসটা হচ্ছে এরকম, ধরেন যে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান চালান, এবং আপনি একটা, আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা হচ্ছে অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান। তো আপনি হচ্ছে, এই হচ্ছেন আপনি, আপনার অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান আছে, এবং এই হচ্ছে আপনার একজন গ্রাহক, উনি হচ্ছেন আপনার গ্রাহক। এখন আপনি অনলাইনে, এই গ্রাহক আপনার কাছে অর্ডার করলো, আপনি এখন গ্রাহককে আপনার যে পণ্য, যিনি সেটা অর্ডার করেছেন, তিনি তাকে সেটা পাঠাইতে হবে। এখন আপনি কিভাবে পাঠাবেন? পণ্যটা পাঠাইতে হইলে আপনাকে মাঝখানে একটা কুরিয়ার সার্ভিসের কিন্তু প্রয়োজন পড়বে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি এই ব্যক্তির নিকট পণ্যটা পাঠাবেন। এই যে কুরিয়ার সার্ভিসের সেবাটা আপনি নিলেন, এবং কুরিয়ার সার্ভিসের সেবা নিয়ে আপনি এই ব্যক্তির কাছে পণ্যটা পাঠালেন, এই কুরিয়ার সার্ভিসটা হচ্ছে এজেন্সি। ঠিক আছে? এখন এই কথাগুলো বলার আসলে কারণ কি? জাতিসংঘের সাথে এগুলা বলার তো কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজন, এইগুলা উল্লেখ করার কারণটা হচ্ছে, এই যে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন, আমি জানি এই ছবিটা খুবই, লেখাগুলো খুবই ছোট, আপনারা যারা ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই লেখাগুলো বুঝার টা খুবই আসলে কঠিন। তারপরও একটু আমার সাথে সাথে একটু আমি বলবো, সেটা একটু ফলো করার চেষ্টা করেন। এই যে বিশাল ছবিটা আছে, এইটা হচ্ছে ইউনাইটেড নেশনস সিস্টেমের ছবি। এইখানে জাতিসংঘের যতগুলা উইং আছে, সবগুলা উইং দেওয়া আছে। যেমন দেখেন, জাতিসংঘের প্রধান যে অঙ্গ সংস্থা, সেই টোটাল 6টা: জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, সেক্রেটারিয়েট, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এবং হচ্ছে ট্রাস্টিশিপ কাউন্সিল। এই 6টা প্রধান সংস্থা নিয়ে হচ্ছে জাতিসংঘ গঠিত। এছাড়াও দেখুন, জাতিসংঘের স্পেশালাইজড এজেন্সিজ আছে। একটু আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে এজেন্সি মানে কি। তো জাতিসংঘেরও এরকম কিছু বিশেষায়িত সংস্থা আছে বা স্পেশালাইজড এজেন্সি আছে। জাতিসংঘের স্পেশালাইজড এজেন্সির সংখ্যা হচ্ছে 15টা। ঠিক আছে? এছাড়াও জাতিসংঘ কিছু ডিপার্টমেন্ট এবং অফিস রয়েছে, তাদের কিছু ফান্ড এবং প্রোগ্রাম রয়েছে, এছাড়াও কিছু রিলেটেড অর্গানাইজেশন রয়েছে, সম্পর্কিত সংস্থা রয়েছে। এই সবকিছু নিয়েই হলো জাতিসংঘ। আমাদের প্রচলিত বইতে আরেকটা ভুল তথ্য দেওয়া থাকে, সেটা হচ্ছে যে জাতিসংঘের স্পেশালাইজড এজেন্সি আসলে কয়টা। দেখেন, ইউনাইটেড নেশনসের যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী জাতিসংঘের বিশেষায়িত সংস্থা বা স্পেশালাইজড এজেন্সির সংখ্যা হচ্ছে 15টা, এবং সেগুলো হচ্ছে এই 15টা সংস্থা। দেখেন কে কে আছে: এফএও আছে, ইকাও আছে, ইফাদ, আইএলও, আইএমএফ, আইএমও, আইটিইউ, ইউনেস্কো, ইউনিডো, ইউএনডব্লিউটিও, ইউপিইউ, ডাব্লিউএইচও, ওয়াইপো, ডাব্লিউএমও, এবং হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের মধ্যেও কিন্তু আবার সবগুলো না। আপনারা হয়তো অনেকেই জানেন যে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের কিন্তু 5টা উইং থাকে। এই 5টা উইং এর মধ্যে 3টা উইং হচ্ছে এই জাতিসংঘের স্পেশালাইজড এজেন্সি। এখন আমরা আস্তে আস্তে এই সবগুলো সম্পর্কে জানার চেষ্টা করব, তবে সেটা আজকের ক্লাসে হয়তো হবে না, আমাদের আরো একটা ক্লাস লাগবে এগুলো জানার জন্য। এটা হচ্ছে ইউনাইটেড নেশন সিস্টেম। এখন ইউনাইটেড নেশন সিস্টেম জানতে হলে আমাদেরকে আগে জাতিসংঘ প্রতিষ্ঠিত হইল কিভাবে, কিভাবে এটা জন্মগ্রহণ করলো, সেটা সম্পর্কে আমাদেরকে একটু আইডিয়া নিতে হবে। আমরা এখন সেই আইডিয়াটা হচ্ছে নিব।
প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা গ্লোবাল সংস্থা তৈরি হয়েছিল। সেই সংস্থাটার নাম ছিল লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ। এই জাতিপুঞ্জের যে টার্গেট বা লক্ষ্য ছিল সেটা হচ্ছে যে আমরা আসলে আর যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, এবং কিভাবে শান্তি প্রতিষ্ঠা করতে হয় বা করতে হবে সেটা নিয়ে আমরা কাজ করব। এই চিন্তা ভাবনা থেকে কিন্তু লিগ অফ নেশনস বা বাংলায় জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল 1920-তে। কিন্তু যখন 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হইল, তখনই আসলে লিগ অফ নেশনসের কার্যকারিতা শেষ হয়ে যায়। কেন? কারণ লিগ অফ নেশনসের কাজ হলো, একটা কাজই তার ছিল, একটা লক্ষ্যই ছিল, প্রধান লক্ষ্য, সেটা হচ্ছে যে কোনো মূল্যে বিশ্বযুদ্ধ ঠেকানো। যেহেতু সে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে পারেনি, সুতরাং তার এক্সপাইরেশন ডেট তখনই আসলে শেষ হয়ে যায়। তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ই বিশ্বের নেতারা চিন্তা করলো যে আসলে শান্তি দরকার, অশান্তি তো ভালো লাগে না, কিভাবে শান্তি আনা যায়। এই কিভাবে শান্তি আনা যায় এইটা নিয়ে চিন্তা ভাবনা করতে করতেই তারা একসময় জাতিসংঘ প্রতিষ্ঠা করে ফেলেছিল। এখন এই জাতিসংঘ প্রতিষ্ঠার পেছনে কিছু ধাপ কাজ করেছে, কিছু সম্মেলন কাজ করেছে, কিছু আলাপ আলোচনা কাজ করেছে, এবং এই সম্মেলন এবং আলাপ আলোচনাগুলো 1941 থেকে 1945 সালের মধ্যে হয়েছিল। আমরা এখন এই বিভিন্ন ধরনের ধাপ এবং সম্মেলনগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। এই সম্মেলন এবং ধাপগুলোর মধ্যে রয়েছে এই ধাপগুলো: লন্ডন ঘোষণা, আটলান্টিক সনদ, ওয়াশিংটন ডিসি সম্মেলন, মস্কো ঘোষণা, তেহরান সম্মেলন, ডাম্বারটন ওকস সম্মেলন, ইয়াল্টা সম্মেলন এবং সান ফ্রান্সিসকো সম্মেলন। এইখানে যেই সম্মেলনগুলোর নাম অথবা যেই ধাপগুলোর নাম আপনি দেখতে পাচ্ছেন, আপনার বইতে বা আপনি যে বইটা ফলো করেন সেখানে আপনি কেবল এই ধাপগুলো ছাড়াও আরো কিছু ধাপ আপনি দেখতে পারেন। তবে আমি আরো কিছু ধাপ এখানে রাখিনি। যেমন এখানে আরেকটা ধাপ আপনি হয়তো আশা করছেন, সেটা হচ্ছে আহ, সেটা হচ্ছে ব্র্যাডন উডস সম্মেলন। কোনো কোনো বইতে এটা দেওয়া আছে। তবে এখানে যে ধাপগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাতিসংঘের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে নেওয়া। অর্থাৎ জাতিসংঘের ওয়েবসাইটে এই ধাপগুলোকেই জাতিসংঘের প্রতিষ্ঠার ধাপ হিসেবে বিবেচনা করা হয়েছে। তা আমরা শুরুতে হচ্ছে লন্ডন ঘোষণাতে যাই। লন্ডন ঘোষণা নামটাতে লন্ডন শব্দটা আছে, তার মানে হলো এই ঘোষণাটা লন্ডনে বসে দেওয়া হয়েছিল। জেমস প্রাসাদে বসে, এই হচ্ছে সেই প্রাসাদ, জেমস প্রাসাদে বসে এই ঘোষণাটা দেওয়া হয়েছিল। ঘোষণাটা আসলে কি ছিল? মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন চলছে তখন ইউরোপে অক্ষশক্তি কারা ছিল? এক্সিস পাওয়ার, জার্মানি, ইতালি এবং হচ্ছে জাপান। তারা মোটামুটি ইউরোপের বিভিন্ন দেশেই হামলা চালাচ্ছে। তখন ইউরোপের কিছু কিছু দেশের সরকার সরকার তাদের দেশে বসে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে পারছিল না। তখন তারা লন্ডনে চলে গিয়েছিল এবং সেখানে গিয়ে তারা গভর্নমেন্ট ইন এক্সাইল বা প্রবাসী সরকার গঠন করেছিল। তো এক্সিস পাওয়ারের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, তাদেরকে জানেন আপনারা, তাদেরকে বলা হইতো মিত্র শক্তি। এই মিত্র শক্তির কিছু দেশ মিলে একটা ঘোষণা দিল যে আমরা এই অক্ষশক্তির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব, এবং যতদিন না পর্যন্ত আমরা যুদ্ধে জয়লাভ করব ততদিন পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব, এবং যুদ্ধের পরে কিভাবে শান্তি আনা যায় সেটা নিয়ে আমরা কাজকর্ম করব। মূলত এটাই ছিল লন্ডন ঘোষণা, এবং এখানে কিন্তু জাতিসংঘের কোনো নামগন্ধ কোনো কিছু ছিল না। কিন্তু এটার ধারাবাহিকতায় কিন্তু আস্তে আস্তে আসলে জাতিসংঘ তৈরি হয়েছিল। এখন আমাদের জন্য এখানে আসলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোন জিনিসটা? পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে লন্ডন ঘোষণাকে জাতিসংঘের প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়। এটা হচ্ছে 1 নাম্বার গুরুত্বপূর্ণ তথ্য। 2 নাম্বার গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই লন্ডন ঘোষণা দেওয়া হয়েছিল কবে? 12ই জুন 1941 এই লন্ডন ঘোষণাটা দেওয়া হয়েছিল। ঠিক আছে। এর পরের যে গুরুত্বপূর্ণ জিনিসটা সেটা হচ্ছে এই লন্ডন ঘোষণাটায় কয়টা দেশ আসলে দিয়েছিল? টোটাল 14টা দেশ মিলে এই লন্ডন ঘোষণাটা দিয়েছিল। তবে এই 14টা দেশ কারা কারা এটা জীবনে কোনো পরীক্ষাতে আসে নাই, সামনে কোনো পরীক্ষাতে আসবে বলে মনে হয় না, সুতরাং আপনি এটা স্কিপ করতে পারেন। জাস্ট মনে রাখবেন যে লন্ডন ঘোষণা দেওয়া হয়েছিল 1941 সালে এবং সেখানে 14টা দেশ ছিল। এই যে দেখেন এখানে বলা আছে 9টা দেশের প্রবাসী সরকার, সাথে আরো 5টা দেশ, এগুলো আসলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, একদমই হচ্ছে লেস ইম্পর্টেন্ট, কোনো প্রয়োজন নেই। এবং অফিসিয়াল যে নামটা ছিল এই লন্ডন ঘোষণার, সেটার নাম ছিল ইন্টার অ্যালাইড ডিক্লারেশন।
দেখেন এই যে দেখেন অ্যালাইড ডিক্লারেশন, যেহেতু মিত্র বাহিনীর ওরা অ্যালায়েন্স পাওয়ার ছিল, সেই ক্ষেত্রেই মূলত আসছে এই নামটা অ্যালাইড ডিক্লারেশন, এবং এটাকে সংক্ষেপে লন্ডন ঘোষণা বলা হয়ে থাকে। তো লন্ডন ঘোষণা দেওয়া হইলো, ওকে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস হয়তো অনেকেই জানেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে শুরুতে কিন্তু যুক্তরাষ্ট্র যুদ্ধ করে নাই, তারা কিন্তু যুদ্ধে ইন্টারেস্টেড ছিল না। কিন্তু 1941 সালের 7 ডিসেম্বর এদিন জাপান সে পোংটামি করে যুক্তরাষ্ট্রের পার্ল হারবারে আক্রমণ চালায়। পার্ল হারবারে সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ছিল, সেখানে আক্রমণ চালায়। সেখানে আক্রমণের পরেই মূলত যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। তো এর আগে 1941 সালের আগস্ট মাসে যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেনের তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। তিনি খুব গোপনে যুক্তরাষ্ট্র সফর করেন এবং তিনি মার্কিন প্রেসিডেন্ট, তৎকালীন প্রেসিডেন্ট থিওডোর ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের সাথে তিনি দেখা করেন। আমি একটু আগে থিওডোর বলেছিলাম, যুক্তরাষ্ট্রের রুজভেল্ট নামে দুজন প্রেসিডেন্ট ছিলেন, একজনের নাম হচ্ছে থিওডোর রুজভেল্ট এবং আরেকজনের নাম হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, শুরুর দিকে ছিলেন তিনি। এর পরবর্তী তিনি মারা যান, মারা যাওয়ার পরে হচ্ছে হ্যারি এস ট্রুম্যান তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তারা দুজন খুব গোপনে একটা সাক্ষাৎ করে। গোপনে সাক্ষাৎ করে তারা কেন করেছিল? কারণ এটা একটা নিরাপত্তাজনিত শঙ্কা ছিল। কেন শঙ্কা ছিল? দেখেন এই যে এটা হচ্ছে ব্রিটেন, এই যে এটা হচ্ছে ব্রিটেন, এখান থেকে আটলান্টিক পাড়ি দিয়ে এই জায়গাটাতে গিয়ে হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে উইনস্টন চার্চিল দেখা করেছিলেন। মূলত তিনি দেখা করেছিলেন এই কারণে, যুক্তরাষ্ট্র যাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে এবং যুক্তরাজ্যকে সাহায্য করে এটা সম্পর্কে আসলে রাজি করানো। কিন্তু ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট তিনি এটা আসলে রাজি হন নাই। রাজি না হলেও তারা দুজন মিলে একটা সনদ স্বাক্ষর করে। সনদটার মেইন থিম ছিল যে যুদ্ধ পরবর্তী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আসলে বিশ্ব ব্যবস্থাটা কেমন হবে, কিভাবে বিশ্বে শান্তি আনয়ন করা যায়, এগুলো নিয়ে একটা সনদ ছিল। তো যেহেতু বৈঠকটা গোপন ছিল, এই কারণে যখন এই সনদটা স্বাক্ষরিত হয় তখন কিন্তু এর সাথে সাথে প্রকাশিত হয় নাই। তো এর পরবর্তীতে 14 আগস্ট অর্থাৎ মিটিং টিটিং শেষ করার পরে, দেখা সাক্ষাৎ শেষ করার পরে এই দুই দেশ একটা যৌথ বিবৃতি দেয় এবং সেখানেই তারা পাবলিশ করে যে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এই যে এই ভদ্রলোক এবং উইনস্টন চার্চিল এই যে এই ভদ্রলোক, তারা দুজন মিলে একটা ডিক্লারেশন দিয়েছেন। সেই ডিক্লারেশনটার নাম হচ্ছে জয়েন্ট ডিক্লারেশন বাই দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার। তো এই ডিক্লারেশনটাকে তখন সংবাদ মাধ্যম সহ বিভিন্ন মানুষজন এটাকে, যেহেতু আটলান্টিক সাগরে বসে এটা হয়েছিল, এই কারণে এটার নাম দেওয়া হয়েছিল আটলান্টিক সনদ, সবাই এটাকে আটলান্টিক চার্টার নামেই ডাকতে থাকে। পরবর্তীতে এই আটলান্টিক চার্টার নামটাই হচ্ছে পরিচিতি পায়। তাহলে শুরুতে নামটা কিন্তু আসলে আটলান্টিক চার্টার ছিল না। তো এই উইনস্টন চার্চিল তিনি একটা যুদ্ধজাহাজে করে এই ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের সাথে দেখা করতে গিয়েছিলেন। সেই যুদ্ধজাহাজটার নাম ছিল প্রিন্স অফ ওয়েলস। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট তিনি মার্কিন রণতরী অগাস্টায় বসে চার্চিলের জন্য অপেক্ষা করছিলেন। তো পরবর্তীতে এইটার এই ডিক্লারেশনটার নাম হয় হচ্ছে আটলান্টিক সনদ, এবং এখানে আহ, যে উদ্দেশ্য এবং যে উদ্দেশ্য নিয়ে এই আটলান্টিক এই ডিক্লারেশনটা দেওয়া হয়েছিল, সেই উদ্দেশ্যগুলো টোটাল 8টা মূল নীতিতে ভাগ ছিল। তো এখানে আমাদের জন্য পরীক্ষার জন্য আসলে গুরুত্বপূর্ণ কি? গুরুত্বপূর্ণ হচ্ছে যে আটলান্টিক সনদের মূলনীতি কয়টা। তাহলে আটলান্টিক সনদের মূলনীতি হচ্ছে টোটাল 8টা, এখানে জাস্ট এতটুকু জানলে চলবে। এখানে এই যে দেখেন এই যে এগুলা হচ্ছে মূলনীতি, আপনারা চাইলে এখানে পড়তে পারেন, এগুলা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, নাইস টু নো, কেউ চাইলে পড়তে পারেন। তাহলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যে আটলান্টিক সনদ মূলনীতি হচ্ছে 8টা, এবং এটা হচ্ছে বিশ্ব শান্তি রক্ষার একটা ঘোষণা নামে এটা অভিহিত করা হয়েছিল এটাকে। তো এই খবর যখন মিত্রবাহিনীর অন্যান্য দেশগুলো জানতে পারলো যে দুজন বড় ভাই তারা গোপন বৈঠক করছে, তখন তারা চিন্তা করলো যে আমরা আর কি করব, আমরা এটাকে সহমত ভাই পোষণ করি। তখন সবাই এই যে আটলান্টিক সনদ এটাতে সহমত ভাই পোষণ করলো। হ্যাঁ, যদি ধরেন এই যে যদি ফেসবুকে হইতো তাহলে তারা সহমত ভাই বলতো আর কি। তো যাই হোক, তো এর মাঝখানে আরেকটা ঘটনা ঘটে 1941 সালের। 1941 সালের 7 ডিসেম্বর পার্ল হারবারে আক্রমণ চালায় জাপান। এর পরবর্তীতে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে
দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। তো 1942 সালের 1 জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট তিনি ওয়াশিংটন ডিসিতে একটা সম্মেলনে ডাক দেন। তিনি হচ্ছে তার বন্ধু বান্ধবদের, মিত্র বাহিনীর যারা ছিল, মিত্র বাহিনীর দেশ যারা ছিল, সেই তাদেরকে দাওয়াত করেন যে তোমরা আসো আমার এখানে, দাওয়াত তার খেয়া হচ্ছে, তোরা আমরা কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করি। তো এই যে সম্মেলনটা, এই সম্মেলনটার নাম দেওয়া হয় ওয়াশিংটন ডিসি সম্মেলন। এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে আর্কাডিয়া কনফারেন্স, যেটা হয়েছিল 1 জানুয়ারি 1942। এই কনফারেন্সে একটা গুরুত্বপূর্ণ ডিক্লারেশন হয়। সেই ডিক্লারেশনটার নাম ছিল ডিক্লারেশন বাই ইউনাইটেড নেশনস, বা জাতিসংঘ ঘোষণা। এই যে নামটা আমরা এখন যেটা দেখি ইউনাইটেড নেশনস, এইটা প্রথমবারের মতো কিন্তু এই সম্মেলনেই প্রথমবারের মতো উচ্চারিত হয়েছিল, ওয়াশিংটন ডিসি সম্মেলন। এবং এই ইউনাইটেড নেশনস নামটা দিয়েছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। এবং এই সম্মেলনটাতে ওই যে প্রিভিয়াস আটলান্টিক সনদ, সেই সনদটাকে গ্রহণ করা হয়, এবং এই সম্মেলনে জাতিসংঘ ঘোষণা দেওয়া হয়। এবং এই জাতিসংঘ নামটা দিয়েছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। এই কারণেই ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টকে কিন্তু জাতিসংঘের ফাউন্ডিং ফাদার হিসেবে অভিহিত করা হয়। তাহলে এখানে কি হইলো? এখানে হচ্ছে যে জাতিসংঘ একটা ঘোষণা হইলো। তো এই যে সম্মেলনটা হইলো, এখানে কিন্তু সোভিয়েত ইউনিয়নের তৎকালীন সময়ের নেতা জোসেফ স্টালিন ছিলেন না। তো এটা উনি আসলে ভালোভাবে নেন নাই, যে উনি এখানে থাকতে পারেন নাই। পরবর্তীতে তিনি আবার মস্কোতে একটা সম্মেলনের ডাক দেন 1943-তে, এবং এই সম্মেলনটার নাম দেওয়া হয় মস্কো সম্মেলন 1943। তো এখানেও ওই একই ব্যাপার ঘটে, এখানেও সবাই আসে। এখানে আবার কিন্তু হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট তিনি আবার এখানে ছিলেন না। তো এটা নিয়ে আবার সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কিছুটা একটু মন কষাকষি ছিল। তো মস্কো সম্মেলনে আবার এই জাতিসংঘ বিষয়ক 7 দফা ঘোষণা হয়। 7 দফা ঘোষণা কি কি? এই যে এগুলা, এই যে এখানে ইংরেজি লেখা আছে, এগুলো আসলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, জাস্ট জানলেই চলবে। এখানে যে একটা সম্মেলন হয়েছিল মস্কোতে 1943-তে, এতটুকু জানলে এখানে চলে। 1943-তেই ইরানের তেহরানে আরেকটা সম্মেলন হয়, যেটার নাম হচ্ছে তেহরান কনফারেন্স, বা হচ্ছে তেহরান সম্মেলন। এই তেহরান সম্মেলনেই মিত্রবাহিনীর যারা ছিল, দেশগুলো ছিল, তাদের নেতারা, তাদের সরকার প্রধানরা প্রথমবারের মতো বৈঠকে মিলিত হয়েছিলেন। অর্থাৎ এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, এই সময়ে একবারও কিন্তু তারা একসাথে কোনো জায়গাতে বসেন নাই। এই প্রথমবারের মতো তারা তেহরানে বসছিলেন, এবং এইখানে তারা সবাই মিলে পৃথিবীর সব দেশকে জাতিসংঘে তারা ঘোষণা করেন যে এই আমরা একটা গ্রুপ খুলছি, তোমরা এই গ্রুপে সবাই দলে দলে যোগ দাও। হ্যাঁ, এসো নবীন, আহ, ভয় নাই, হ্যাঁ, জাতিসংঘে আমরা সবার ভালো চাই, এই স্লোগান দিয়ে তারা সবাইরা আহ্বান জানায়। তো এখানে আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জিনিসটা আসলে কি, বা পরীক্ষার জন্য আসলে কোনটা আসবে? পরীক্ষার জন্য আসবে যে এই তেহরান সম্মেলন কবে হয়েছিল, 1943-তে। এবং আরটা যেটা আসতে পারে সেটা হচ্ছে এই তেহরান সম্মেলনে মিত্রবাহিনী প্রথমবারের মতো হচ্ছে তারা মিলিত হয়েছিল। এখানে এই তথ্যটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এর পরের বছর অর্থাৎ 1944 সালে আমরা এতক্ষণ পর্যন্ত কয়েকটা সম্মেলন দেখে ফেললাম। আমরা দেখলাম হচ্ছে লন্ডন ঘোষণা, আমরা দেখলাম আটলান্টিক চার্টার, আমরা দেখলাম ওয়াশিংটন ডিসি সম্মেলন, আমরা দেখলাম মস্কো ঘোষণা, এবং আমরা দেখলাম হচ্ছে তেহরান সম্মেলন। এর পরের বছর অর্থাৎ 1944 সালে জাতিসংঘের ইতিহাসে মোটামুটি বলা যায় সবথেকে গুরুত্বপূর্ণ একটা সম্মেলন হয়, যে সম্মেলনটার নাম হচ্ছে ডাম্বারটন ওকস সম্মেলন। যুক্তরাষ্ট্রের ডাম্বারটন ওকসে মিত্রবাহিনীর যেই দেশগুলো আছে তারা মিলিত হয় একটা সম্মেলনে, এবং এই সম্মেলনের মাধ্যমেই জাতিসংঘের স্ট্রাকচার, বা জাতিসংঘ আসলে দেখতে কেমন হবে, জাতিসংঘের ব্লু প্রিন্টটা রেডি করা হয়। অর্থাৎ জাতিসংঘ যে একটা আমরা জোট তৈরি করব, আমরা যেটা সংস্থা তৈরি করব, এখানে কি কি থাকবে, কি কি থাকবে না, কারা থাকবে কারা থাকবে না, এই জিনিসগুলো আসলে ঠিক করা হয়েছিল। এইখানেই ঠিক করা হয় যে জাতিসংঘের একটা নিরাপত্তা পরিষদ থাকবে, একটা সিকিউরিটি কাউন্সিল থাকবে, এবং এই সিকিউরিটি কাউন্সিলে স্থায়ী সদস্য থাকবে, 5টা স্থায়ী সদস্য থাকবে। এখন স্থায়ী সদস্য দেশগুলো আসলে কেন করা হয়েছিল? যখন এটার জাতিসংঘ নিয়ে কথাবার্তা হচ্ছিল, তখন যুক্তরাষ্ট্র বা যারা বড় ভাই আছে তারা চিন্তা করলো যে এখন আমরা একটা জোট তৈরি করতেছি, আমরা একটা সংস্থা তৈরি করতেছি, এখানে যদি আমাদের পাওয়ার না থাকে, আমাদের খবরদারি না থাকে, তাহলে তো আসলে সমস্যা।
সবার সমান অধিকার আসলে দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? এখানে আমাদের পাওয়ার বজায় রাখতে হবে। তো নিজেদের পাওয়ার বজায় রাখার জন্যই তারা হচ্ছে নিজেদেরকে স্থায়ী সদস্য হিসেবে ঘোষণা করে, যদিও অন্যান্য সদস্যরা কিছুটা গাইগুই করেছিল, কিন্তু তাদের গাইগুই আসলে তেমন আমল নেওয়া হয় নাই। তো যাই হোক, এই ডামবার্টন ওকস সম্মেলনে যেটা হয়, যেটা একটা ডিক্লারেশন ছিল, ডিক্লারেশন বাই ইউনাইটেড নেশনস, সেই ডিক্লারেশনটা জাতিসংঘ সংস্থা বা একটা অফিসিয়াল সংস্থায় পরিণত হয়, ইউনাইটেড নেশনসে অর্গানাইজেশনে পরিণত হয়। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ডিক্লারেশন বাই ইউনাইটেড নেশনস এটা জাতিসংঘে পরিণত হয় কোন সম্মেলনের মাধ্যমে? তাহলে উত্তর হবে ডামবার্টন ওকস সম্মেলনের মাধ্যমে। দেখেন এখানে যেসব গুরুত্বপূর্ণ জিনিসগুলো হয়েছিল, যেসব গুরুত্বপূর্ণ আহ, ঘোষণাগুলো আসছিল, সেগুলো কি কি ছিল? প্রথমত হয় প্রথমত যেটা ঘোষণা হয় যে সব সদস্যদের নিয়ে একটা সাধারণ পরিষদ থাকবে। জাতিসংঘের সব সদস্যদের নিয়ে একটা সাধারণ পরিষদ থাকবে, যেটা আমরা এখন জেনারেল অ্যাসেম্বলি নামে চিনি। একটা নিরাপত্তা পরিষদ থাকবে, যেটার সদস্য সংখ্যা থাকবে 11 জন। এখানে কনফিউশন হতে পারে। আমরা তো জানি যে বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা হচ্ছে 15। এর মধ্যে পার্মানেন্ট হচ্ছে 5টা, আর টেম্পোরারি হচ্ছে 10টা। কিন্তু যখন নিরাপত্তা পরিষদ তৈরি হয়েছিল তখন কিন্তু সদস্য সংখ্যা ছিল 11টা, 15টা ছিল না। তবে তখনও পার্মানেন্ট এই 5টাই ছিল। ঠিক আছে। সিদ্ধান্ত নেওয়া হয় একটা সচিবালয় থাকবে, এবং এটাও সিদ্ধান্ত নেওয়া হয় একটা অর্থনৈতিক এবং একটা সামাজিক পরিষদ থাকবে, অর্থাৎ ইকোসোক থাকবে। ঠিক আছে। তো এই ডাম্বাটন ওকসেই সিদ্ধান্ত হয় যে স্থায়ী সদস্য কারা কারা থাকবে। চায়না, ফ্রান্স, রাশিয়া, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস, এগুলা হচ্ছে স্থায়ী হিসেবে থাকবে। দেখেন শুরুতে কিন্তু এই যে জাতিসংঘে তৈরি হচ্ছে, সেখানে কিন্তু মূল ভূমিকা পালন করেছে রাশিয়া, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস এবং হচ্ছে চায়না। ফ্রান্স কিন্তু এখানে ছিল না। কিন্তু ফ্রান্সকে স্থায়ী সদস্যপদ হিসেবে কেন নেওয়া হয়েছিল? কারণ হলো, এখানে দেখেন ইউনাইটেড স্টেটস সে হচ্ছে আটলান্টিকের এক পারে, ইউনাইটেড কিংডম সে হচ্ছে আটলান্টিকের আরেক পারে। এখানে রাশিয়া এবং চায়না হচ্ছে দুই বন্ধু, এদের সাথে সম্পর্ক ভালো। যুক্তরাজ্য দেখলো তার কোনো বন্ধু নাই এখানে। বন্ধু নাই বলতে এখানে যুক্তরাজ্য তারা ক্যাপিটালিজম ফলো করে, ইউনাইটেড স্টেটসও ক্যাপিটালিজম ফলো করে, কিন্তু রাশিয়া এবং চায়না দুজনেই হচ্ছে সমাজতান্ত্রিক ধারার। যদিও তখনও চায়নাতে পুরোপুরি সমাজতন্ত্র চালু হয় নাই, কিন্তু তারপরেও তারা ওই দিকেই আসলে যাচ্ছিল। তখন আসলে যুক্তরাজ্য চিন্তা করলো যে না, এখানে আসলে আমাদের তো আমার আর বন্ধু দরকার। তখন এখানে এই ফ্রান্সকে হচ্ছে যুক্ত করা হয়। এরপরে তাদের এই যে স্থায়ী পরিষদ, এদের যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে আরো বাড়ানোর জন্য, হ্যাঁ, আরো বাড়ানোর জন্য তারা আরেকটু অগ্রসর হয়। বর্তমান যে ইউক্রেন আছে, ইউক্রেনের একটা জায়গা আছে ইয়াল্টা। ইয়াল্টার একটা জায়গা, সরি আমি একটু একটু ভুল বলছি। বর্তমান যে ইউক্রেন আছে, এই ইউক্রেনের একটা জায়গা আছে ক্রিমিয়া, যদিও এটা বর্তমানে রাশিয়ার দখলে। এই ক্রিমিয়ার একটা জায়গা হচ্ছে ইয়াল্টা। ইয়াল্টাতে একটা কনফারেন্স হয় 1945-এ। এখানে ঠিক করা হয় যে এই যে 5টা স্থায়ী সদস্য, এদের একটা ক্ষমতা থাকবে, স্পেশাল ক্ষমতা। সেই স্পেশাল ক্ষমতাটাকে আমরা ভেটো ক্ষমতা নামে চিনি। ভেটো ক্ষমতা মানে কি? মানে হচ্ছে এই যে 5টা স্থায়ী সদস্য আছে, তারা যদি কোনো প্রস্তাবে না ভোট দেয়, তারা যদি কোনো প্রস্তাব না মানে, একজনও যদি না মানে, তাহলে ওই প্রস্তাবটা আর কখনোই পাশ হবে না। এটা হচ্ছে ভেটো ক্ষমতা। তাহলে এটা স্থায়ী পরিষদের স্থায়ী সদস্য যারা, তাদেরকে একটা অ্যাবসলিউট পাওয়ার দেওয়া হয়েছিল এই ইয়াল্টার সম্মেলনের মাধ্যমে। এখানেও কিন্তু অন্যান্য সদস্যরা কিছুটা গাইগুই করেছিল, কিন্তু তাদের গাইগুই আসলে আমল নেওয়া হয় নাই, কারণ এখানে সবসময় জোর যার মুল্লুক তার। ঠিক আছে। কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এই যে ভেটো, এই যে শব্দটা, এটা জাতিসংঘের কোথাও নাই। কোথাও নাই বলতে জাতিসংঘের যে সনদ বা ইউনাইটেড নেশনসের যে চার্টার, সেই চার্টারে কিন্তু ভেটো ক্ষমতা নামে কোনো কথাবার্তা আসলে নাই। যেটা আছে সেটা হচ্ছে কনকারিং ভোট। জাতিসংঘের সনদে কনকারিং ভোট নামের টার্ম আছে, ভেটো ক্ষমতা নামের কোনো টার্ম নাই। এই কনকারিং ভোটটাকে আসলে ভেটো ক্ষমতা নামে আমরা চিনি। তাহলে পার্মানেন্ট 5 বা P5, এই P5 এর একটা স্পেশাল ক্ষমতা হচ্ছে কনকারিং ভোট, বা যেটাকে ভেটো ক্ষমতা বলা হয়।
এই 1945 সালেই জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে বা চূড়ান্তভাবে সান ফ্রান্সিসকো সম্মেলনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে। এই সান ফ্রান্সিসকো সম্মেলনে জাতিসংঘের যে চার্টার বা জাতিসংঘের যে সনদ রয়েছে, এই সনদটা স্বাক্ষরিত হয়। তো 1945 সালে 26 জুন এই দিন টোটাল 50টা দেশ হচ্ছে জাতিসংঘের সনদে স্বাক্ষর করেছিল। ওই সময় পোল্যান্ডও কিন্তু এখানে উপস্থিত ছিল, কিন্তু পোল্যান্ড এই সনদটাতে ওই সময় স্বাক্ষর করতে পারে নাই। কেন পারে নাই? কারণ পোল্যান্ডের নির্বাচিত কোনো সরকার প্রতিনিধি ছিল না, কারণ পোল্যান্ডে তখন নির্বাচন চলছিল। নির্বাচন শেষ হওয়ার পরে যখন তাদের নির্বাচিত সরকার আসলো, তখন তারা 1945 সালের 15 অক্টোবর এই সনদটাতে স্বাক্ষর করে 51তম দেশ হিসেবে। তারা স্বাক্ষর করার পরবর্তীতে 1945 সালের 24 অক্টোবর জাতিসংঘের সনদটা কার্যকর হয়। তো এই যে পোল্যান্ড 51তম দেশ হিসেবে স্বাক্ষর করলো, তারপরে হচ্ছে সনদটা কার্যকর হইলো। এই কারণেই জাতিসংঘের ফাউন্ডিং মেম্বার বা ইউনাইটেড নেশনস এফএম বা ফাউন্ডিং মেম্বার হিসেবে ধরা হয় 51টা দেশকে। তাহলে এখানে গুরুত্বপূর্ণ যে তথ্য সেটা হচ্ছে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়েছে কবে? সনদ স্বাক্ষরিত হয় 26 জুন 1945। পরবর্তীতে কার্যকর হয় কবে? 1945 সালের 24 অক্টোবর। ঠিক আছে? তাহলে এই যে সনদ স্বাক্ষর হলো 26 জুন, তারপরে এই সনদ কার্যকর হয় 24 অক্টোবর, পোল্যান্ড স্বাক্ষর করে 15 অক্টোবর। ঠিক আছে? এখন যদি প্রশ্ন আসে এরকম যে জাতিসংঘ সনদে মোট কয়টা দেশ স্বাক্ষর করে, সেক্ষেত্রে আপনি কোন উত্তরটা দিবেন? 50 দিবেন নাকি 51 দিবেন? তাহলে অবশ্যই উত্তর হবে 51টা। 51টা দেশ হচ্ছে স্বাক্ষর করে। তাহলে আমরা এতক্ষণ ধরে যা কিছু পড়লাম, চলুন আমরা একটু রিক্যাপ করে আসি আমরা কি কি জিনিস আসলে পড়লাম এতক্ষণ ধরে। আমরা খুব বেশি কিছু আসলে পড়ি নাই। আমরা এখানে দেখলাম যে জাতিসংঘর ইউনাইটেড নেশন সিস্টেম, মূলত পুরো জাতিসংঘের যে সিস্টেমটা, এটাকে ইউনাইটেড নেশন সিস্টেম বলা হয়, এবং এটাকে ইউনাইটেড নেশনস ফ্যামিলি নামেও ডাকা হয়। ইউনাইটেড নেশনস ফ্যামিলি নামেও ডাকা হয়। এবং এইটার এরপরে আমরা দেখলাম জাতিসংঘ প্রতিষ্ঠার ইতিহাসে আমরা দেখলাম যে 1941 থেকে 45 এই পর্যন্ত অনেকগুলো সভা সম্মেলন কনফারেন্সের মধ্য দিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। প্রথমটা ছিল লন্ডন ঘোষণা, 1941 12ই জুন। টোটাল 14টা দেশ এই ঘোষণাটাতে স্বাক্ষর করেছিল, এবং এটা অফিসিয়াল নাম ছিল ইন্টার অ্যালাইড ডিক্লারেশন। এরপরে আমরা দেখলাম আটলান্টিক চার্টার বা আটলান্টিক সনদ, এবং এই আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় বা ঘোষিত হয় হচ্ছে 14ই আগস্ট 1941। এটা স্বাক্ষর করেছিলেন উইনস্টন চার্চিল এবং ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট, এবং এখানে টোটাল 8টা মূলনীতি ছিল। এরপরে আমরা দেখলাম ওয়াশিংটন ডিসি সম্মেলন, যেখানে ডিক্লারেশন বা ইউনাইটেড নেশনস হয়, এবং এরপরে আমরা দেখলাম হচ্ছে ডাম্বারটন ওকস সম্মেলন, সরি মস্কো সম্মেলন 1943। এরপরে আমরা দেখলাম তেহরান সম্মেলন, তাও 1943। এবং এরপরে আমরা দেখেছি ডাম্বারটন ওকস। এই ডাম্বারটন ওকসেই জাতিসংঘের স্ট্রাকচারটা ঠিক করা হয়েছিল, জাতিসংঘের রূপরেখাটা ঠিক করা হয়েছিল, যেখানে নির্ধারণ করা হয় যে একটা নিরাপত্তা পরিষদ থাকবে, যেখানে টোটাল 11 জন থাকবে মেম্বার, একটা সাধারণ পরিষদ থাকবে, একটা আন্তর্জাতিক আদালত থাকবে, সচিবালয় থাকবে, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ থাকবে, এবং এখানে স্থায়ী সদস্য কারা হবে সেটাও ঠিক করা হয়েছিল। স্থায়ী মেম্বার হচ্ছে টোটাল 5টা, এদেরকে সংক্ষেপে P5 বলা হয়। P5 হচ্ছে চায়না, ফ্রান্স, তৎকালীন সময়ে সোভিয়েত ইউনিয়ন, বর্তমানের রাশিয়া, ব্রিটেন এবং ইউনাইটেড স্টেটস বা যুক্তরাষ্ট্র। ইয়াল্টা সম্মেলনে এই পার্মানেন্ট 5কে একটা বিশেষ ক্ষমতা দেওয়া হয়, সেটা হচ্ছে ভেটো ক্ষমতা, এবং এটাকে জাতিসংঘের চার্টারে কনকারিং ভোট হিসেবে উল্লেখ করা আছে। এবং সর্বশেষ ইয়াল্টা সম্মেলনের মাধ্যমে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছিল, এবং 24 অক্টোবর হচ্ছে জাতিসংঘের সনদটা কার্যকর হয়। তো এই যে কার্যকর হইল, এই সনদের আহ, জাতিসংঘের একটা থিম বা একটা মটো আছে। এই মটোটা হচ্ছে এই লাইনটা, an inclusive United Nations, it's your world, peace, dignity and equality on a healthy planet. এখন কথা হচ্ছে এমসিকিউতে তো এত বড় আসলে উল্লেখ থাকে না, তাহলে এমসিকিউতে আমরা এমসিকিউর জন্য কতটুকু পড়বো? এমসিকিউর জন্য আপনি পড়তে পারেন জাস্ট এতটুকু, এই যে ইটস ইউর ওয়ার্ল্ড, এই এতটুকু পড়তে পারেন। আর পড়তে পারেন হচ্ছে পিস, ডিগনিটি এন্ড ইকুয়ালিটি, জাস্ট এই 3টা শব্দ পড়তে পারেন। বাকিগুলা এমসিকিউর জন্য আপনার মুখস্থ না করলেও চলবে। জাতিসংঘের সনদ নিয়ে আমরা একটু পড়াশোনা করব। এই সনদের রচয়িতার নাম ছিল আর্কিভাল্ড ম্যাকলিশ। টোটাল 19টা অধ্যায় আছে, 111টা অনুচ্ছেদ আছে। আর্টিকেল সংখ্যা হচ্ছে 111টা, অনুচ্ছেদ অধ্যায় সংখ্যা হচ্ছে 19টা, মানে চ্যাপ্টার হচ্ছে 19, আর 111 হচ্ছে আর্টিকেল নাম্বার। এই
অধ্যায়গুলোর মধ্যে 1 নাম্বার যে প্রথম অধ্যায়ের প্রথম যেই আর্টিকেল, প্রথম অধ্যায় প্রথম যে আর্টিকেল, সেখানে জাতিসংঘের পারপাস বা উদ্দেশ্য সম্পর্কে বলা আছে। জাতিসংঘের উদ্দেশ্য হচ্ছে টোটাল 4টা। এই যে এখানে ইংরেজিতে উদ্দেশ্যগুলো লেখা আছে, আপনারা চাইলে পড়তে পারেন, এগুলো হচ্ছে নাইস টু নো। এখানে বাংলাতেও লেখা আছে, যেমন শান্তি প্রতিষ্ঠা করা, তারপরে হচ্ছে যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা, মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখা, এবং আন্তর্জাতিক চুক্তি এবং আন্তর্জাতিক আইনের দ্বারা সৃষ্ট বাধ্যতার প্রতি সুবিচার ও সম্মান প্রদর্শন, ইত্যাদি ইত্যাদি। এগুলা পরীক্ষাতে আসে না, জাস্ট জানলেই চলবে যে জাতিসংঘের উদ্দেশ্য হচ্ছে 4টা। আর এই উদ্দেশ্যগুলো কি কি জাস্ট একটু আইডিয়া রাখলে চলবে, একদম ঠাডা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, এগুলা ঠাডা মুখস্থ পরীক্ষাতে আসলে আসে না। এই 7টা উদ্দেশ্যের পাশাপাশি, 4টা উদ্দেশ্যের পাশাপাশি জাতিসংঘ কিন্তু 7টা মূলনীতিও আছে, 7টা প্রিন্সিপালসও আছে। এই প্রিন্সিপালস গুলো কি কি, এইখানে 7টা মূলনীতি সম্পর্কে বলা আছে। এগুলো প্রিলিমিনারির জন্য ইম্পর্টেন্ট না, নাইস টু নো, এক নজর দেখতে পারেন। জাস্ট এই সংখ্যাটা মাথায় রাখলে চলবে যে জাতিসংঘের 7টা মূলনীতি আছে। ঠিক আছে, তাহলে আমরা একটু আগে দেখেছিলাম যে জাতিসংঘের সনদ কার্যকর হয়েছিল কিন্তু 24 অক্টোবর। এই যে 24 অক্টোবর কার্যকর হয়, এই প্রতি বছর 24 অক্টোবরই কিন্তু ইউনাইটেড নেশনস ডে পালিত হয়। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য। ইউনাইটেড নেশনস ডে পালিত হয় কবে? প্রতি বছর 24 অক্টোবর হচ্ছে ইউনাইটেড নেশনস ডে পালিত হয়। এখন আসেন আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই জাতিসংঘ সম্পর্কে। একটু আগে আমরা দেখলাম কি, যে জাতিসংঘের পারপাজেস বা উদ্দেশ্য হচ্ছে 4টা। এরপরে আমরা দেখলাম যে জাতিসংঘের প্রিন্সিপালস রয়েছে 7টা। এছাড়াও জাতিসংঘের 4টা পিলার্স রয়েছে, স্তম্ভ, যে স্তম্ভের উপরে জাতিসংঘ প্রতিষ্ঠিত। এই স্তম্ভগুলো হচ্ছে কি কি দেখেন, এই স্তম্ভগুলো হচ্ছে পিস অ্যান্ড সিকিউরিটি, হিউম্যান রাইটস, দ্য রুল অফ ল, ডেভেলপমেন্ট। উল্টা দিক থেকে যদি পড়েন, ডেভেলপমেন্ট, দ্য রুল অফ ল, হিউম্যান রাইটস এবং পিস অ্যান্ড সিকিউরিটি। এগুলো হচ্ছে জাতিসংঘের থিম, বা এগুলো নিয়ে তারা কাজ করে, এই পিলারের উপরে জাতিসংঘ কাজ করে। জাতিসংঘের বর্তমান সদস্য হচ্ছে 193, তবে আসলে জাতিসংঘের সদস্য হচ্ছে 188। কেন? কারণ হচ্ছে ওই যে পার্মানেন্ট 5, এই পার্মানেন্ট 5 যা বলে, পার্মানেন্ট 5-এর স্বার্থ যেখানে যেখানে থাকে, ওইভাবেই আসলে জাতিসংঘ পরিচালিত হয়, তাদের স্বার্থ নিয়েই পরিচালিত হয়। বাকি 188টা দেশ কি বললো না বললো, এগুলা হচ্ছে যে আসলে ধর্তব্যের মধ্যে পড়ে না। তাইলে মনে মনে হলো ধরতে পারেন যে জাতিসংঘের সদস্য সংখ্যা হচ্ছে 193, তবে মনে মনে বলতে পারেন আসলে জাতিসংঘের সদস্য হচ্ছে 188টা। তো এই যে 193 সদস্য, এর মধ্যে সর্বশেষ সদস্য হচ্ছে দক্ষিণ সুদান। তারা 2011 সালে সর্বশেষ জাতিসংঘের সদস্য পদ হচ্ছে লাভ করে। এছাড়াও জাতিসংঘের 2টা অবজারভার বা পর্যবেক্ষক দেশ রয়েছে। এই পর্যবেক্ষক দেশ দুটির নাম হচ্ছে প্যালেস্টাইন এবং হচ্ছে দা হোলি সি। দা হোলি সি কে আমরা আসলে হোলি সি নামে চিনি না, আমরা এটাকে হচ্ছে ভ্যাটিকান সিটি নামে চিনে থাকি। হোলি সি হচ্ছে এই দেশের অফিসিয়াল নাম, আর ভ্যাটিকান সিটি হচ্ছে এই হোলি সি এর রাজধানী। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে পর্যবেক্ষক দেশগুলো আসলে কাজ কি, বা এরা কি কাজ করে। পর্যবেক্ষক দেশের যে কাজ, সেটা হচ্ছে যে পর্যবেক্ষক দেশগুলো জাতিসংঘের যে সভা হয়, যেমন এই যে দেখেন কয়দিন আগে জাতিসংঘের সাধারণ পরিষদের সভা গেল, সেখানে তারা অংশগ্রহণ করতে পারে, সেখানে তারা বসতে পারে, কিন্তু তারা কোনো ধরনের ভোট প্রদান করতে পারে না। আর সাধারণত কোনো একটা সদস্যকে পার্মানেন্ট জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য পদ দেওয়ার আগে তাকে পর্যবেক্ষক সদস্যের মর্যাদা দেওয়া হয়। ঠিক আছে, তাহলে বর্তমানে পর্যবেক্ষক দেশের দেশের সংখ্যা হচ্ছে 2টা, একটা হচ্ছে প্যালেস্টাইন এবং একটা হচ্ছে দা হোলি সি। পৃথিবীতে 2টা দেশ আছে যারা হচ্ছে স্বাধীন এবং সার্বভৌম, কিন্তু তারা জাতিসংঘের সদস্য না। এই 2টা দেশ হচ্ছে কসোভো এবং ভ্যাটিকান সিটি। দেখেন, স্বাধীনতা এবং সার্বভৌমের মধ্যে কিন্তু পার্থক্য আছে। প্যালেস্টাইন একটা স্বাধীন দেশ, ফিলিস্তিন হচ্ছে স্বাধীন দেশ, কিন্তু প্যালেস্টাইন সার্বভৌম দেশ না। স্বাধীনতা এবং সার্বভৌমত্বের মধ্যে পার্থক্য কি, এটা হচ্ছে যে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবেন, সেখানে একটা হচ্ছে ভিডিও আছে। ওইটা দেখলে মোটামুটি বুঝবেন যে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের মধ্যে আসলে লাভ পার্থক্যটা কোন জায়গায়। ঠিক আছে, আমি আবারও তো কিছু বলছি না। আচ্ছা, এরপর আসেন জাতিসংঘের এই যে জাতিসংঘের বিশাল কার্যক্রম পরিচালিত হয়, কিভাবে পরিচালিত হয়।
এখানে টাকা পয়সা দরকার আছে, ঠিক না? এই টাকা পয়সাগুলো কোত্থেকে আসে? টাকা পয়সা গুলো হচ্ছে যে আপনার আসে হলো সদস্য দেশগুলোর চাঁদা। সদস্য দেশগুলোর হচ্ছে আম, চাঁদার মাধ্যমে হচ্ছে এইগুলো হচ্ছে আসে। তো আপনার চাঁদা কে দেয়? সব থেকে বেশি চাঁদা দেয় হচ্ছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় হচ্ছে চীন। কত পার্সেন্ট দেয় এগুলো আসলে পরীক্ষাতে আসবে না, আপনি জাস্ট এটা মনে রাখলে চলবে যে যুক্তরাষ্ট্র সব থেকে বেশি চাঁদা দেয়, দ্বিতীয় হচ্ছে চীন। বাংলাদেশ দেয় হচ্ছে 0.01%। কারণ হলো বাংলাদেশ এখন এলডিসি ভুক্ত দেশ, এলডিসি ভুক্ত দেশগুলো হচ্ছে 0.01% চাঁদা প্রদান করে। আর এলডিসি মুক্ত দেশগুলো চাঁদার হার হচ্ছে 0.1%। ঠিক আছে? আচ্ছা, জাতিসংঘের সদর দপ্তর এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত। এই যে হচ্ছে জাতিসংঘের সদর দপ্তর, এবং মনে রাখবেন জাতিসংঘের সদর দপ্তরের যে এলাকাটা, সেই এলাকাটা কিন্তু ইন্টারন্যাশনাল জোন হিসেবে পরিচিত। মানে এইখানে ইন্টারন্যাশনাল ল কাজ করবে, এখানে কিন্তু যুক্তরাষ্ট্রের লোকাল যে ল সেটা কিন্তু আসলে কাজ করবে না। ঠিক আছে? ওকে। তো জাতিসংঘের স্থপতি হচ্ছে ডাব্লিউ হ্যারিসন। জমিদান করেছিলেন কে? এটা এগুলা হচ্ছে নাইস টু নো, এগুলা গুরুত্বপূর্ণ না। এই হচ্ছে আপনার জাতিসংঘের সদর দপ্তর। এর বাইরেও জাতিসংঘের কিন্তু শাখা সদর দপ্তর রয়েছে। জাতিসংঘের শাখা সদর দপ্তর হচ্ছে তিনটা। একটা একটা নাম হলো জেনেভা, আরেকটা নাম হচ্ছে ভিয়েনা, এবং আরেকটা নাম হচ্ছে নাইরোবি। তাহলে জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত, ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনা, আর এটা হচ্ছে কেনিয়ার নাইরোবিতে শাখা সদর দপ্তর অবস্থিত। জাতিসংঘের অফিসিয়াল ভাষা হচ্ছে 6টা। কি কি? ইংলিশ, অ্যারাবিক, চাইনিজকে মূলত বলা হয় মান্দারিন ভাষা, স্প্যানিশ, রাশিয়ান এবং হচ্ছে ফ্রেঞ্চ। এই 6টা হচ্ছে দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মানে কি? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মানে হচ্ছে যে এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দিয়ে জাতিসংঘের যত ধরনের ডকুমেন্ট আছে, সব ডকুমেন্ট এই 6টা ভাষাতে ট্রান্সলেশন করা থাকবে। ঠিক আছে? এর বাইরেও জাতিসংঘের 2টা অফিসিয়াল কার্যকরী কার্যকরী ভাষা বা ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ রয়েছে। এই কার্যকরী ভাষা মানে কি? কার্যকরী ভাষা মানে হচ্ছে যে জাতিসংঘের ডে টু ডে তাদের যে অফিস লাইফ, সেইখানে এই অফিস যারা ওয়ার্কার আছেন, স্টাফ আছেন, এই স্টাফরা হচ্ছেন তারা হয় ফ্রেঞ্চ ভাষায় কথা বলবেন, না হয় ইংরেজি ভাষায় কথা বলবেন। তাহলে জাতিসংঘের আম, কার্যকরী ভাষা হচ্ছে 2টা, অফিসিয়াল ভাষা হচ্ছে 6টা। ঠিক আছে? জাতিসংঘের নামে পৃথিবীতে 2টা বিশ্ববিদ্যালয় আছে। এর মধ্যে একটা নাম হচ্ছে ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, যেটা হলো জাপানের টোকিওতে অবস্থিত। এবং আরেকটা ইউনিভার্সিটি আছে, এটার নাম হলো কোস্টারিকাতে অবস্থিত, কোস্টারিকার সান হোসেতে অবস্থিত, ইউনিভার্সিটি ফর পিস, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি ফর পিস। ওকে। আমরা আর একটা তথ্য পড়বো, তারপর আমরা একটু রিভিশনে যাব এবং আপনাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো, আপনারা হচ্ছে উত্তর করবেন। জাতিসংঘের পতাকা হচ্ছে এই যে এই পতাকাটা, এটা দেখেন, এই যে মাঝখানে হচ্ছে পৃথিবীর ম্যাপ আছে এবং দুই পাশে 2টা গাছের ডাল আছে। এগুলো দেখতে মনে হয় হচ্ছে গম গাছের আহ কুড়ি, গম গাছ অথবা হচ্ছে ধান গাছের মতো মনে হয়। কিন্তু ধান গাছের মতো বা গম গাছের মতো মনে হলেও এগুলো আসলে জলপাই গাছের ডাল। তো এর জাতিসংঘের এখানে এরকম বলা আছে যে এটা হলো জলপাই গাছের ডাল। তো জলপাই গাছের ডাল আমরা আসলে জলপাই গাছের ডালই মনে করব। যাই হোক, জাতিসংঘের যে পতাকার রং হচ্ছে নীল। জলপাই গাছের শাখা রয়েছে। কত সালে গৃহীত এটা খুব একটা ইম্পর্টেন্ট না, নাইস টু নো। ওকে। এতক্ষণ পর্যন্ত যা যা পড়লাম, আমরা একটু আপনাদেরকে একটু প্রশ্ন করি, দেখি আপনাদের মনে আছে কিনা। আচ্ছা, বলেন, যারা জুমে আছেন এবং যারা ফেসবুকে আছেন সবাই একটু উত্তর করবেন যে ডাম্বারটন ওকস সম্মেলন কবে হয়েছিল? ডাম্বারটন ওকস সম্মেলন কবে হয়েছিল? 1944। 1944 এখানে হচ্ছে ডাম্বারটন ওকস সম্মেলনটা হয়েছিল। আচ্ছা, এরপরে বলবেন যে উম, জাতিসংঘ বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, এটা কোন জায়গাতে অবস্থিত? জাতিসংঘ বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি কোন জায়গাতে অবস্থিত? টোকিও, জাপানের টোকিওতে অবস্থিত। গুড, জাপানের টোকিওতে হচ্ছে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত। আচ্ছা, এরপরে এরপরে বলবেন হচ্ছে জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় কবে? জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয়েছিল কবে?
1945, 26 জুন 1945, 26 জুন 1945। আচ্ছা, এরপরে বলেন যে জাতিসংঘ দিবস কবে? জাতিসংঘ দিবস, জাতিসংঘ দিবস কবে? 24 অক্টোবর। 24 অক্টোবর হচ্ছে জাতিসংঘ দিবস। 24 অক্টোবর। ওকে, 24 অক্টোবর হচ্ছে জাতিসংঘ দিবস। আচ্ছা, এরপরে বলবেন যে জাতিসংঘের পিলার কয়টা? পিলার কয়টা জাতিসংঘের? পিলার। হ্যাঁ, এইখানে একজন ভুল করেছেন, একজন 7 বলেছেন। জাতিসংঘের পিলার হচ্ছে 4টা। পিলার হচ্ছে 4টা, ঠিক আছে। আর প্রিন্সিপাল হচ্ছে 7টা। প্রিন্সিপাল হচ্ছে 7টা, এবং পারপাজও হচ্ছে 7টা, ঠিক আছে। ওকে, এরপরে বলেন যে জাতিসংঘের ফাউন্ডিং মেম্বার কয়জন? ফাউন্ডিং মেম্বার কয়জন? ফাউন্ডিং মেম্বার কয়জন? ওকে, জাতিসংঘের ফাউন্ডিং মেম্বার হচ্ছে 51 জন। জাতিসংঘের ফাউন্ডিং মেম্বার হচ্ছে 51 জন। আচ্ছা, তারপরে বলেন যে শুরুর দিকে জাতিসংঘ যখন প্রতিষ্ঠিত হয় তখন নিরাপত্তা পরিষদের মেম্বার ছিল কয়জন? নিরাপত্তা পরিষদের মেম্বার ছিল কয়জন? ওকে, গুড। 11 জন ছিল শুরুর দিকে মেম্বার। আচ্ছা, এরপরে সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে আম, সর্বশেষ প্রশ্ন হচ্ছে লন্ডন ঘোষণা দেওয়া হয়েছিল কবে? লন্ডন ঘোষণা দেওয়া হয়েছিল কবে? লন্ডন ঘোষণা, লন্ডন ঘোষণা দেওয়া হয়েছিল কবে? 1941। 12ই জুন 1941। 12ই জুন 1941। 1941। ওকে, গুড। আপনারা সবাই পেরেছেন। চলেন আমরা হচ্ছে বাকি যে অংশটুকু আছে সেটা শেষ করে ফেলি। আমরা এর পরে যেটা দেখব সেটা হচ্ছে জাতিসংঘের মহাসচিব। জাতিসংঘের মহাসচিবদের মধ্যে দেখেন বিভিন্ন আপনারা ছন্দটন্দ পড়েন হয়তো। এখানে একটা ছন্দ দেওয়া আছে, তবে আমি আসলে ছন্দ দিয়ে পড়াই না, কারণ আমার কাছে আমার নিজের কাছে ছন্দ আসলে ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে আহ, ছন্দ মুখস্থ করলে, ছন্দ মুখস্থ করে আপনি ছন্দকে আবার কিভাবে মুখস্থ করবো, ছন্দকে কোন ছন্দ দিয়ে মনে রাখবেন? তো এই কারণে আমি আসলে ছন্দ আসলে আমার কাছে ভালো লাগে না। আমি নিজে আমি পড়িনি, আমি পড়াইও না। আমার কাছে যেটা মনে হয়, আপনি যদি বারবার পড়েন, মুখস্থ না করে যদি আপনি বারবার মনোযোগ দিয়ে পড়েন, তাহলে এই জিনিসগুলো আসলে এমনিতেই মনে থাকে। তো জাতিসংঘের মহাসচিবদের মধ্যে আমরা প্রথম মহাসচিবদের পড়ব ট্রিক ভ্যালি। তিনি ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব, এবং তিনি ছিলেন নরওয়ের নাগরিক, এবং তিনি ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব। দ্বিতীয় মহাসচিব ছিলেন দেগ হেমারশোল্ড। দেগ হেমারশোল্ড নামটা খুব গুরুত্বপূর্ণ, কারণ জাতিসংঘের যে লাইব্রেরির নাম, সেই লাইব্রেরির নামকরণটা করা হয়েছে কিন্তু দেগ হেমারশোল্ডের নাম অনুযায়ী। এবং তিনি জাতিসংঘের একমাত্র মহাসচিব যিনি পোস্ট হিউমাস নোবেল প্রাইজ পেয়েছিলেন। পোস্ট হিউমাস মানে হচ্ছে মরণোত্তর, অর্থাৎ মৃত্যুর পরবর্তীতে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। পোস্ট হিউমাস নোবেল প্রাইজ তিনি পেয়েছিলেন 1961 সালে। সালটা ইম্পর্টেন্ট না, নাইস টু নো। এবং দেগ হেমারশোল্ডের নামে কিন্তু জাতিসংঘের লাইব্রেরির নামকরণও করা হয়েছে। তাহলে জাতিসংঘের লাইব্রেরির নামকরণ করা হয়েছে দেগ হেমারশোল্ডের নাম অনুযায়ী। উথান্ট, উথান্ট নামটা একটা কারণে ইম্পর্টেন্ট, কারণ তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জাতিসংঘের প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেল ছিলেন। এইটুকু বললে এখানে চলবে উত্থান সম্পর্কে। বাকি যেই মহাসচিবরা আছে এগুলো আসলে ইম্পর্টেন্ট নাই, যে কার্ট ওয়াল্ডহেইম, তারপরে হলো পেরেজ দা কুয়েলার, হ্যাঁ, বুটরোস বুটরোস ঘালি, এগুলো ইম্পর্টেন্ট না, এগুলো নাইস টু নো, আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন, এর পরীক্ষাতে আসবে না। কফি আনান সম্পর্কে জাস্ট একটা তথ্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কফি আনান 2001 সালে জাতিসংঘের সাথে যৌথভাবে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এটা হচ্ছে কফি আনান সম্পর্কে আহ গুরুত্বপূর্ণ তথ্য। এছাড়া কোনো গুরুত্বপূর্ণ তথ্য তেমন একটা নাই, ঠিক আছে। তো এখানে একটা অনেকের ভুল ধারণা আছে, সেটা হলো যে এই কফি আনান এবং বুটরোস বুটরোস ঘালিকে অনেকে মুসলিম হিসেবে ট্রিট করেন। হ্যাঁ, যে জাতিসংঘের মুসলমান মহাসচিব, কিন্তু জাতিসংঘের কোনো মহাসচিব মুসলিম ছিলেন না। কফি আনান এবং বুটরোস বুটরোস ঘালি কেউই আসলে মুসলিম না। বান কি মুনও পড়ার দরকার নাই, তার থেকে কোন প্রশ্নই আসবে না। প্রশ্ন যদি আসে, যদি ধরেন জাতিসংঘের মহাসচিব থেকে একটা প্রশ্ন আসলো, সেক্ষেত্রে এই প্রশ্নটা অ্যান্তোনিও গুতেরেস থেকে আসার সম্ভাবনা হচ্ছে সব থেকে বেশি। তো অ্যান্তোনিও গুতেরেস হচ্ছেন জাতিসংঘের নবম মহাসচিব, এবং তিনি হচ্ছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী। তিনি হচ্ছে ইউনাইটেড নেশনস হাই কমিশন
ফর রিফিউজি অর্থাৎ শরণার্থীদের নিয়ে কাজ করে জাতিসংঘের যেই প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে তিনি সাবেক প্রধান ছিলেন এবং তিনি বর্তমানে দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করছেন। এবং এখন পর্যন্ত জাতিসংঘের মহাসচিবদের মধ্যে 5 জন মহাসচিব বাংলাদেশ সফর করেন। এর মধ্যে প্রথম এসেছিলেন কার্ট ওয়াল্ডহিম এবং সর্বশেষ ছিলেন অ্যান্টনি গুতেরেস, এবং অ্যান্টনি গুতেরেস কিন্তু 2বার বাংলাদেশ সফর করেছিলেন। ওকে, এরপরে আসেন আমরা দেখবো হচ্ছে জাতিসংঘের অঙ্গ সংস্থা। জাতিসংঘের অঙ্গ সংস্থার মধ্যে শুরুতেই হচ্ছে আমরা দেখব যে অঙ্গ সংস্থা আসলে কয়টা। জাতিসংঘের অঙ্গ সংস্থা আমরা একটু আগেও দেখেছিলাম, টোটাল অঙ্গ সংস্থা হচ্ছে 6টা। এর মধ্যে রয়েছে সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, সচিবালয়, আন্তর্জাতিক আদালত এবং হচ্ছে ওসি পরিষদ। এইগুলা নিয়ে হচ্ছে জাতিসংঘের অঙ্গ সংস্থাগুলো গঠিত। তো এর মধ্যে একটা টুইস্ট আছে, টুইস্টটা হচ্ছে এই যে 6টা অঙ্গ সংস্থা, এই 6টা অঙ্গ সংস্থার মধ্যে অ্যাক্টিভ আছে বা এখনো কার্যকর আছে হচ্ছে প্রথম 5টা। এই যে 6 নাম্বার সংস্থাটা, যে ট্রাস্টিশিপ কাউন্সিল, এইটার আসলে কোনো আইল বেল নাই, এটা এখন আর কোনো কার্যক্রম পরিচালনা করে না। তাহলে এখান থেকে আপনি একটা সম্পূরক তথ্য মনে করতে পারেন, সেটা হচ্ছে যদি এরকম প্রশ্ন আসে যে জাতিসংঘের ইফেক্টিভ বা কার্যকরী সংস্থা কয়টা, কার্যকরী অঙ্গ সংস্থা কয়টা, সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে 5টা। জাতিসংঘের কার্যকরী অঙ্গ সংস্থা হচ্ছে 5টা। ঠিক আছে, যদি বলা হয় জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা কয়টা, সেক্ষেত্রে উত্তর হবে 6টা, কিন্তু যদি বলে ইফেক্টিভ অঙ্গ সংস্থা কয়টা, সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে 5টা। তো শুরুতে আসেন আমরা দেখবো সাধারণ পরিষদ বা আলোচনা পরিষদ, এটাকে জাতিসংঘের মাদার অর্গান বলা হয়। জাতিসংঘের সব সদস্য হচ্ছে এখানকার সদস্য থাকে, তার মানে এটা সদস্য সংখ্যা হচ্ছে 193। তো এই সাধারণ পরিষদের প্রথম অধিবেশন হয়েছিল 1946 সালের 10 জানুয়ারি। তখনও কিন্তু জাতিসংঘের যে হেডকোয়ার্টার সেটা প্রতিষ্ঠিত হয় নাই। ঠিক আছে, তো এই কারণে লন্ডনের সেন্ট্রাল হলে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। তো সাধারণ পরিষদ বিশ্বের আইন সভা নামে পরিচিত, এবং হচ্ছে এই সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন হয়। তো এইখানে একটা তথ্য আপডেট হয়েছে, এটা অনেকেই ভুল করেন, বুঝতে ভুল করেন অনেকে। সেটা হইল যে জাতিসংঘের সাধারণ পরিষদের যে অধিবেশন, সেইটা একসময় সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার অনুষ্ঠিত হইতো, একসময় হইতো। কিন্তু বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন 2য় সপ্তাহের মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এখন 2য় সপ্তাহের মঙ্গলবার আর 2য় মঙ্গলবার কিন্তু সেম জিনিস না, দুইটা কিন্তু আলাদা জিনিস। কিভাবে আলাদা জিনিস? আমাদের দেশে উইকেন্ড হচ্ছে ফ্রাইডে, কিন্তু বাইরের দেশগুলোতে উইকেন্ড হচ্ছে সানডে। তো ধরলাম, আপনি একটু ভালো করে খেয়াল করেন, ধরলাম যে একটা মাস, ধরেন সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বর মাসের হচ্ছে 1 তারিখ, এই সেপ্টেম্বর মাসের 1 তারিখ হচ্ছে আপনার ধরলাম থার্সডে। সেপ্টেম্বর মাসের 1 তারিখ হচ্ছে থার্সডে, তাইলে 2 তারিখ হচ্ছে ফ্রাইডে, 3 তারিখ হচ্ছে আপনার 3 তারিখ হচ্ছে আপনার স্যাটারডে, 4 তারিখ হচ্ছে সানডে, 5 তারিখ হচ্ছে মানডে, 6 তারিখ হচ্ছে টুইসডে। ঠিক আছে, আচ্ছা এখন আসেন যে এই যে সেপ্টেম্বর মাসের 1 তারিখ ছিল থার্সডে, থার্সডে থেকে মাসটা শুরু হয়েছে, এবং থার্সডে থেকে শুরু হয়ে 1 2 3, এই 3 দিন অফিস করা লাগছে, এবং 4 তারিখ ছিল উইকেন্ড, 4 তারিখ ছিল উইকেন্ড। এই যে 3 দিন, এই 3 দিনকে ধরা হবে ফার্স্ট উইক, এই 3 দিনকে ফার্স্ট উইক ধরা হবে। যদি এখানে উইক পুরোপুরি হয় নাই, 7 দিন তো হয় নাই, কিন্তু তারপরেও এটাকে ফার্স্ট উইক ধরা হয়। ঠিক আছে, তাহলে এটা যদি ফার্স্ট উইক হয়, এই ফার্স্ট উইকে কোনো মঙ্গলবার পড়ছে? পড়ে নাই। পড়ুক বা নাই পড়ুক, এটাকে ফার্স্ট উইক ধরা হচ্ছে। তাহলে 2য় মঙ্গলবার কোনটা? এই যে দেখেন, তাহলে 2য় সপ্তাহ শুরু হচ্ছে 5 তারিখ থেকে, 5 তারিখ হচ্ছে মানডে, 6 তারিখ হচ্ছে টুইসডে, মঙ্গলবার। তাহলে এই সেপ্টেম্বর মাসের 6 তারিখে 2য় সপ্তাহের মঙ্গলবারে হচ্ছে অধিবেশন শুরু হবে। ঠিক আছে, যদি এরকম হইতো যে এই যে সানডে, ধরেন এই 1 তারিখ হচ্ছে স্যাটারডে, ওই 1 তারিখ একদিনকেই ফার্স্ট উইক ধরা হইতো। হ্যাঁ, ফার্স্ট উইক ধরে এর পরের যে মঙ্গলবার সেটা হইতো 2য় সপ্তাহের মঙ্গলবার। তো যেমন সর্বশেষ অনুষ্ঠিত হয়েছে 2025 সালের 9 সেপ্টেম্বর, এই
তারিখে হচ্ছে ছিল দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবার। এই দিন হচ্ছে জাতিসংঘের 80তম অধিবেশন কিন্তু অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে, এগুলো হচ্ছে ওই যে রেজলিউশন নাম্বার লেখা আছে, যে এই যে থার্ড কোন থার্ড হবে, যে দেখেন এখানে লেখা আছে দ্য জেনারেল অ্যাসেম্বলি শেল মিট এভরি ইয়ার ইন রেগুলার সেশন কমেন্সিং অন দ্য টুইসডে অফ সেকেন্ড উইক অফ সেপ্টেম্বর। সেকেন্ড উইক অফ সেপ্টেম্বর বলছে, ঠিক আছে, সেকেন্ড উইক অফ সেপ্টেম্বর। আচ্ছা, তাহলে দেখেন এই 79তম অধিবেশন পড়ার দরকার নাই আপনাদের, আপনাদের গুরুত্বপূর্ণ হচ্ছে 80তম অধিবেশন। 80তম অধিবেশন শুরু হয়েছে 9 সেপ্টেম্বর 2025, আর ডিবেট শুরু হয়েছে 23 সেপ্টেম্বর 2025। তো অধিবেশন শুরুতেই হচ্ছে আপনার পরিচালনার জন্য একজন সভাপতি নির্বাচিত হন। সভাপতির মেয়াদ থাকে হচ্ছে 1 বছর। আর এই সাধারণ পরিষদে প্রতিটা সদস্য দেশ, অর্থাৎ 193 সদস্য দেশ, তারা মেম্বার পাঠাইতে পারে সর্বোচ্চ 5 জন করে, তবে তারা ভোট দিতে পারবে একটা। ঠিক আছে, তাহলে মেম্বার হচ্ছে আপনার 5 জন, 5 জন প্রতিনিধি পাঠাইতে পারে প্রতিটা দেশ, কিন্তু সদস্য হিসেবে ভোট দিতে পারে হচ্ছে একটা। তো সর্বশেষ 80তম যেই অধিবেশন হয়েছে সেখানে সভাপতির দায়িত্ব পালন করেছেন জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেরবক। আনালেনা বেরবক, এবং এটা শুরু হয়েছে 9 সেপ্টেম্বর 2025। এবং এখানে অনেক কিছু আলোচনা হয়েছে। আপনারা রেগুলার ব্যাচের যে ক্লাস আমাদের 50তমের ক্লাস, সেখানে আরো বিস্তারিত এগুলো সম্পর্কে জানতে পারবেন। আর এইখানে প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ভাষণ দিয়েছেন 26 সেপ্টেম্বর 2025। হ্যাঁ, তো এগুলাই হচ্ছে মোটামুটি সাধারণ পরিষদের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস। এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, যেমন প্রস্তাব আসার জন্য 2/3 ভোট দরকার হয়। তারপরে সাধারণ পরিষদের কার্যাবলী কি কি। সাধারণ পরিষদ মূলত সব কার্যাবলী সে করে, তবে সে সব কার্যাবলী করে হচ্ছে নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে। তো এগুলো নিয়ে আমাদের নর্মাল, আমাদের রেগুলার যে ক্লাস, সেখানে আরো বিস্তারিত আলোচনা করা হবে, আপনারা সেগুলোতে আলোচনা পাবেন। আমি সর্বশেষ একটু নিরাপত্তা পরিষদ নিয়ে আলোচনা করব, তারপরে আমাদের আজকে ক্লাসটা আমরা সেশনটা আমরা শেষ করে দিব। নিরাপত্তা পরিষদকে স্বস্তি পরিষদ বলা হয়, অথবা গ্লোবাল সেফটি নেট নামেও ডাকা হয়। আপনারা জানেন যে বর্তমানে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা হচ্ছে 15টা, তবে শুরুতে কিন্তু ছিল হচ্ছে 11টা। এই 11 থেকে 15টাতে আনা হয় 1965 সালে। 1965 সালে সনদ সংশোধন করা হয়, এবং সনদ সংশোধন করার পরে হচ্ছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী মেম্বার 4 থেকে 6 থেকে 10-এ উন্নীত করা হয়। ঠিক আছে, তো এই কোন অঞ্চল থেকে কয়জন নিরাপত্তা পরিষদের মেম্বার থাকবে এটা কিন্তু নির্দিষ্ট করা থাকে। এই যে এখানে টেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে নির্দিষ্ট করা আছে, যেমন আফ্রিকা অঞ্চল থেকে 5টা, পূর্ব ইউরোপ থেকে একটা, ল্যাটিন আমেরিকা থেকে 2টা, হ্যাঁ, তারপরে হচ্ছে পশ্চিম ইউরোপ থেকে 2টা। এগুলা নাইস জন্য এগুলো পরীক্ষাতে আসে না। যেটা পরীক্ষাতে আসে সেটা হচ্ছে বর্তমানে অস্থায়ী সদস্য কারা কারা আছে। দেখেন, বর্তমানে অস্থায়ী সদস্যদের মধ্যে রয়েছে আলজেরিয়া, ডেনমার্ক, গ্রিস, গায়ানা, পাকিস্তান, পানামা, রিপাবলিক অফ কোরিয়া। এই যে রিপাবলিক অফ কোরিয়া, এটা কোন কোরিয়া? সাউথ কোরিয়া নাকি আমাদের আমাদের যে আহ কিম ভাইয়ের কোরিয়া? এটা কিন্তু কিম ভাইয়ের কোরিয়া না, এটা হচ্ছে সাউথ কোরিয়া। এটা কিন্তু সাউথ কোরিয়া। নর্থ কোরিয়ার অফিসিয়াল নাম হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কোরিয়া, হ্যাঁ, গণপ্রজাতন্ত্রী কোরিয়া। ঠিক আছে, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এশিয়ার দেশ রয়েছে 2টা, একটা হচ্ছে কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এবং আরেকটা হচ্ছে পাকিস্তান। আর এছাড়াও হচ্ছে ইউরোপের দেশ রয়েছে ডেনমার্ক, গ্রিস, স্লোভেনিয়া, এগুলো হচ্ছে ইউরোপের। এছাড়াও আফ্রিকার দেশ রয়েছে সোমালিয়া, সিয়েরা লিওন, এইগুলা। আর এখানে হচ্ছে আলজেরিয়া, আলজেরিয়া আফ্রিকার দেশ। আর এখানে গায়ানা এবং হচ্ছে পানামা, এগুলো হচ্ছে আমেরিকার দেশ, আমেরিকা মহাদেশের দেশ। তো এই নিরাপত্তা পরিষদের সব থেকে বেশি অস্থায়ী মেম্বার নির্বাচিত হয়েছে জাপান এবং হচ্ছে ব্রাজিল। অস্থায়ী সদস্যদের মেয়াদ থাকে 2 বছর। আর নিরাপত্তা পরিষদের যিনি সভাপতি হন তার মেয়াদ থাকে হচ্ছে 1 মাস। আপনারা জানেন যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যারা আছে তাদের হচ্ছে ভেটো ক্ষমতা আছে। এখন পর্যন্ত সব থেকে বেশি ভেটো দিয়েছে রাশিয়া। কয়বার ভেটো দিয়েছে এগুলো আসলে ইম্পর্টেন্ট না, রাশিয়া সব থেকে বেশিবার ভেটো দিয়েছে, এতটুকু জানলে আসলে চলে প্রিলিমিনারির জন্য। নিরাপত্তা পরিষদে যদি কোনো ভোট প্রস্তাব পাশ হইতে হয় তাহলে হচ্ছে 9টা ভোটের প্রয়োজন পড়ে, তবে এই 9টা ভোটের মধ্যে অবশ্যই হচ্ছে 5টা যে স্থায়ী মেম্বার থাকে তাদের ভোটের অবশ্যই কিন্তু প্রয়োজন পড়বে। তাদের ভোট ছাড়া কিন্তু নিরাপত্তা পরিষদের কোনো কিছু পাশ হবে না। তবে এখানে আবার একটু টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে নিরাপত্তা পরিষদের যেই প্রস্তাবগুলো উঠে সেগুলোর মধ্যে একটা হচ্ছে প্রসিডিউরাল ম্যাটার এবং আরেকটা হচ্ছে নন প্রসিডিউরাল ম্যাটার। তো নন প্রসিডিউরাল ম্যাটার যেগুলা, সেগুলো হচ্ছে মূলত
স্থায়ী সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট ম্যাটার, এবং ওই নন প্রসিডিউরাল ম্যাটারে অবশ্যই অবশ্যই নিরাপত্তা পরিষদের 5টা স্থায়ী সদস্যের ভোট থাকা লাগবে। আর যেগুলা প্রসিডিউরাল ম্যাটার, যেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, সেখানে 9টা ভোট হইলেই চলে। এখানে স্থায়ী সদস্যদের ভোট আছে নাকি নাই ওগুলো আসলে খুব একটা প্রয়োজন পড়ে না। ঠিক আছে, তো এগুলো মোটামুটি এখানে আলোচনা করা আছে। আর এখানে জাতিসংঘ সচিবালয়, সচিবালয়ের নাম হচ্ছে দেগ হেমারশোল ভবন। বিভাগ রয়েছে 8টা। কি কি বিভাগ এগুলা পরীক্ষাতে আসে না, নাইস টু নো। এই যে এগুলো আছে এখানে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, এগুলো হচ্ছে নাইস টু নো। আর সচিবালয়ের প্রধান থাকেন হচ্ছেন একজন মহাসচিব, এবং এই মহাসচিবের মেয়াদ থাকে হচ্ছে 5 বছর। একটা মজার ব্যাপার হচ্ছে, এই যে 5 বছর, এই 5 বছর কিন্তু জাতিসংঘের সনদের কোথাও লেখা নাই যে মহাসচিবের মেয়াদ থাকবে 5 বছর। তবে এটা একটা ট্র্যাডিশন হয়ে গিয়েছে যে জাতিসংঘের মহাসচিবের মেয়াদ 5 বছরই থাকে। তো ট্র্যাডিশনালি হচ্ছে এটাই আসলে ফলো করা হয়। তো আজকের আমাদের এরকম পর্যন্তই হচ্ছে আজকের সেশন। আজকের সেশনে এখন পর্যন্ত যারা অংশগ্রহণ করেছেন, শেষ পর্যন্ত যারা ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। আমরা নিয়মিতই কিছু লাইভ সেশন নেওয়ার আয়োজন করব। সামনে আমরা আরো গুরুত্বপূর্ণ কিছু সেশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সবাই হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারবেন। অর্গানাইজেশন, কমিশন এর ডিফারেন্স গুলো একটু বলবেন? হ্যাঁ অবশ্যই, কেন বলবো না। অর্গানাইজেশন মানে হচ্ছে, ধরেন আপনার একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে, এটা এইম আছে, হ্যাঁ আপনি সেটা করতে চান। যেমন আপনার এইম হচ্ছে যে জনগণের আম, স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা, বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করা। তো এটার জন্য আপনি কি করলেন, এটার জন্য আপনি একটা গ্রুপ খুললেন। সেখানে অনেকজন মেম্বার আসলো, এবং সেখানে সবার নির্দিষ্ট দায়িত্ব আছে, এবং সেই প্রতিষ্ঠানের কিছু নিয়ম আছে, এবং সেইগুলোর মাধ্যমে আপনারা আপনার যে গোল সেটা অ্যাচিভ করতে চান, আপনার টার্গেট অ্যাচিভ করতে চান, তখন সেই গ্রুপটাকে বলা হবে একটা অর্গানাইজেশন। আর কমিশন সাধারণত ধরা হয় যে কোন একটা কিছু ইনভেস্টিগেট করে একটা রেজাল্ট বের করা, হ্যাঁ, অথবা হচ্ছে যে ধরেন কোন একটা সার্ভে করা, হ্যাঁ, বা কোন একটা এই যে যেমন দেখবেন যে আমাদের এখানে এই যে অন্তর্বর্তীকালীন সরকার থেকে কতগুলো কমিশন হয়েছে, হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের আহ সংবিধান সংস্কার কমিশন, হ্যাঁ, দুর্নীতি নিয়ে কমিশন, এই ধরনের যে গ্রুপগুলো সেগুলোকে বলা হয় কমিশন। আর এজেন্সি হচ্ছে থার্ড পার্টি। থার্ড পার্টি ধরেন যেমন পিটুয়ে, পিটুয়ে ধরেন আপনাদেরকে বই পাঠায় বা বই ছাপায় পিটুয়ে। এখন বই তো পিটুয়ে নিজে ছাপায় না, আরেকজনকে দিয়ে ছাপায় বই, ঠিক আছে। তো এই কারণে এই যে থার্ড যে পার্টিটা, এই যে পিটুয়ে যে আরেকজনকে দিয়ে বই ছাপাইলো, এই আরেকজনকে বলা হয় হচ্ছে এজেন্সি। ঠিক আছে, ওকে। আহ তারপরে হচ্ছে আজ গাইডলাইন ওয়েবিনার ছিল না। গাইডলাইন ওয়েবিনার বলতে হচ্ছে যে আসলে গাইডলাইন ওয়েবিনার একটা, আপনি মনে হয় লিখিত গাইডলাইন ওয়েবিনার কথা বলছেন, এটা আগামীকালকে হবে। লাস্টে যা পড়ানো হয়েছে তার 5 মিনিট সামারি করলে ক্লাসটা ভেরি প্রোডাক্টিভ হয়। হ্যাঁ এটা ট্রু, ক্লাসটা ভেরি প্রোডাক্টিভ হয়, কিন্তু আমি আসলে যাচ্ছিলাম 1 ঘন্টার মধ্যে শেষ করার জন্য। তারপরেও মোটামুটি তো ওই যে শুরুর দিকে যেগুলো ছিল সেগুলো তো সামারি করে দিয়েছে মোটামুটি। 5টা কান্ট্রিজের ভিতরে একজন ভেটো দিল, দেন প্রস্তাবটা ক্যান্সেল হলো, দেন পরে কি সেম প্রস্তাব আবারও ওঠানো হয়? হ্যাঁ ওঠানো হয়, ওঠানো যায়, কিন্তু আবারও ভেটো দিলে তো আবার আর পাশ হবে না। যেমন বাংলাদেশের যে সদস্য প্রাপ্তি, সেখানে চীন ভেটো দিয়েছিল 2বার, তো 2বারই প্রস্তাবটা পাশ হয় নাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সাথে আবারও অন্য কোনো ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।